দেখছেন অডিও বার্তা চ্যানেল। জানাচ্ছি এই মুহূর্তে উঠে আসা গুরুত্বপূর্ণ কিছু বাছাই করা খবর। খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। শাল বিক্রেতার হাত ধরে রাজ্যে কাশ্মীরি জঙ্গি, বাংলায় বসে ভূস্বর্গে নাশকতার ছক, পকেটে ২৬ কোটি, কাজ শুরু হওয়ার পরেও কেন বন্ধ নিউ মার্কেট সংস্কারের কাজ, সাগরে নিম্নচাপ, দার্জিলিংয়ে বরফ, বড়দিনে কি জাঁকিয়ে পড়বে ঠান্ডা, রইল আবহাওয়ার বিরাট আপডেট। আগুনের লেলিহান শিখা কেড়েছে সর্বস্ব, ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হাহাকার নিউ আলিপুরের ঝুপড়িবাসীর। সংগঠনকে শক্তিশালী করতে নয়া পরিকল্পনা সিপিআইএমের, কি নির্দেশ? আসছে বিস্তারিত খবরে। পাসপোর্ট জালিয়াতিতে আঞ্চলিক পাসপোর্ট অফিসের একাংশের যোগ, শুধু ডিআইবি অফিসের পুলিশ কর্মীর একাংশেই নয়, এবার গোয়েন্দাদের নজরে রিজিওনাল পাসপোর্ট অফিসের ফাঁকফোকর। পোর্টালে নথি আপলোডের ক্ষেত্রেও বড় রকমের কারসাজি হয়েছে মনে করছে তদন্তকারী আধিকারিকেরা। সূত্রের খবর, ইতিমধ্যেই আঞ্চলিক পাসপোর্ট অফিসে গত কয়েক মাসের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে তথ্য আপলোডে কারসাজি করা হয়েছে বলে অভিযোগ। সূত্রের খবর, দিনে ৫ থেকে ৭টা করে যাচাই না করেই ভুয়ো নথি আপলোড করা হয়েছে পোর্টালে, এমনই তথ্য মিলছে তদন্তে। তাহলে এই পথেই বছরে বছরে হাজার হাজার ভুয়ো পাসপোর্ট তৈরির পর ছড়িয়ে গিয়েছে রাজ্য তথা নানা দেশের প্রান্তে। এই পাসপোর্টগুলি হাতিয়ার করেই কি চলছে কুকর্ম? নিয়ম অনুযায়ী পাসপোর্ট সেবা কেন্দ্রে নথি আপলোড হওয়ার আগে ভেরিফিকেশন করা হয়, তারপর যায় পাসপোর্ট অফিসে, সেখানে ২ দফায় ভেরিফিকেশন হয়। এই পরীক্ষার পর নথি আপলোড হয় পোর্টালে। এরপরেও আরপিও বা রিজিওনাল পাসপোর্ট অফিসেও ভেরিফিকেশন করে পাঠানো হয় পুলিশ ভেরিফিকেশন করতে। পুলিশ রিপোর্ট পাঠালে তারপর চূড়ান্তভাবে পোর্টালে তথ্য আপলোড করে থাকে আরপিও। এক্ষেত্রে ভেরিফিকেশন পর্বেই বিস্তারিত কারসাজি হয়েছে বলেই অনুমান তদন্তকারীদের। এখন দেখার তদন্তের জাল আরও গোটানো হলে আর কি নতুন নতুন তথ্য আসে গোয়েন্দাদের নজরে। আসছে পরবর্তী খবরে। সিপিএমের অন্দরে স্বৈরাচার, প্রতিবাদে জেলা প্যানেল থেকে নাম প্রত্যাহার বহু নেতার। লাল পার্টির অন্দরেও বিদ্রোহের ইঙ্গিত, সিপিএমে সৌরতন্ত্র নামছে, নয়ছয় হচ্ছে কোষাগারের টাকাও। এই অভিযোগ তুলে দক্ষিণ ২৪ পরগনার জেলা কমিটি থেকে নাম তুলে নিল দলের ১/৩ সদস্য। বৃহত্তম বাম শরিকদের অন্দরে এই বিদ্রোহ কার্যত নজিরবিহীন বলেছেন দলের প্রবীণ নেতৃত্বের একাংশ। আমতলার সোনাঝুরিতে সিপিএমের দক্ষিণ ২৪ পরগনার ২৬তম জেলা সম্মেলন চলছে। শনিবার সম্মেলনের দ্বিতীয় দিন জেলা কমিটিতে পেশ হওয়া প্রস্তাবিত সদস্য প্যানেল থেকে ১/৩ সদস্য তাদের নাম প্রত্যাহার করে নেন। বিদায় কমিটির সম্পাদক রতন বাগজি নতুন কমিটির প্রস্তাব দিতেই উত্তেজনা ছড়ায়। দলীয় সূত্রে খবর, বিদায়ী সম্পাদক ৬৫ জনের নাম প্রস্তাব করেন, তাদের মধ্যে ১৬ জন নাম প্রত্যাহার করে নিয়েছেন। সেই তালিকায় নাম রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত নেত্রী চন্দনা ঘোষ দস্তিদার, এমনকি সুজন চক্রবর্তী ঘনিষ্ঠ হিসাবে পরিচিত রাহুল ঘোষও নাম তুলে নিয়েছেন। সূত্রের দাবি, তারা পার্টি সম্মেলনে জানান অনেকেই দলের গণতন্ত্র মেনে চলছেন না, নিজেদের খেয়াল খুশি মতো দল চালাচ্ছেন। তাদের আরও বিস্ফোরক দাবি, দলীয় কোষাগারের অর্থ আত্মসাতের মনোভাব নিয়েও বর্তমান দল চালাচ্ছে কেউ কেউ। তাছাড়া প্রয়োজনে পার্টি কর্মীদের পাশে দলীয় নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এরই প্রতিবাদ স্বরূপ রাহুল ঘোষ, চন্দনা ঘোষ দস্তিদার সহ একাধিক কমিটিতে পেশ হওয়া সদস্যদের ১/৩ তাদের নাম প্রত্যাহার করে নেন। আসছি পরবর্তী খবরে। বাড়ি জরাজীর্ণ হলেই দেওয়ালে লাগবে বিপজ্জনক বোর্ড, সিদ্ধান্ত কলকাতা কর্পোরেশনের। এন্টালি থানা থেকে ঢিলছোড়া দূরত্বে একটি পরিত্যক্ত কারখানার একাংশ সম্প্রতি ভেঙে পড়ে চাপা পড়েন ২ ব্যক্তি। বাড়ির হাল জরাজীর্ণ হওয়ার পরেও কিভাবে বিপজ্জনক তালিকায় নেই সেটি, এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিল্ডিং বিভাগকে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আরও সক্রিয় হল কলকাতা কর্পোরেশন। সম্প্রতি কলকাতা কর্পোরেশনের কমিশনার ধবল জৈন একটি নির্দেশ দিয়ে জানান, কলকাতা কর্পোরেশনের আওতাধীন এলাকায় ভগ্নপ্রায় জরাজীর্ণ বাড়ি কিংবা পরিত্যক্ত বাড়ি হলেই সেটির দেওয়া বিপজ্জনক বোর্ড লাগাতে হবে। পাশাপাশি বাড়িগুলোর ক্ষেত্রে বিশেষ নজর দিতে বলা হয়েছে। কলকাতা কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এন্টালি ঘটনায় কর্পোরেশন কর্তৃপক্ষ অস্বস্তির মুখে পড়েছে। সেখানে একটি পরিত্যক্ত কারখানার একাংশ ভেঙে চাপা পড়ে ২ জন। এরপর বিভিন্ন মহলে অভিযোগ ওঠে, জনবহুল এলাকায় এই ভবনটি থাকার পরেও কলকাতা কর্পোরেশন কেন বিপজ্জনক ঘোষণা করেনি। আসছি পরবর্তী খবরে। শাল বিক্রেতার হাত ধরে রাজ্যে কাশ্মীরি জঙ্গি, বাংলায় বসে ভূস্বর্গে নাশকতার ছক। কাশ্মীরি শাল বিক্রেতার হাত ধরে রাজ্যে কাশ্মীরি জঙ্গি। ক্যানিং থেকে পাক জঙ্গি সংগঠন তেহরিক উল মুজাহিদের সদস্য গ্রেপ্তার হতেই প্রকাশ্যে বিস্ফোরক তথ্য। ধৃতদের বিরুদ্ধে বেশ কয়েক বছর যাবৎ জঙ্গি কার্যকলাপ চালানোর
চালানোর অভিযোগ রয়েছে। শনিবার রাতে ক্যানিং হাসপাতাল মোড় থেকে গ্রেপ্তার হয়েছে শ্রীনগরের বাসিন্দা জাভেদ মুন্সি। জানা গিয়েছে এক আত্মীয়ের বাড়িতে এসেছিল সে। সেই তদন্ত শুরু করতেই উঠে এলো বিস্ফোরক তথ্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত কয়েক বছর ধরে শীতের সময় গোলাম মোহাম্মদ নামে এক ব্যক্তি ক্যানিংয়ে শাল বিক্রি করতে আসতেন। চলতি বছরে মাসখানেক আগে স্থানীয় মুরাব্বার পিয়াদা নামে এক ব্যক্তির বাড়িতে ঘর ভাড়া নিয়েছিলেন তিনি। দিন কয়েক আগে সেই ঘরেই আসেন গোলামের দূর সম্পর্কের আত্মীয়। আদপে সেই আত্মীয়ই হল তেহরিকুল মুজাহিদের সদস্য জাভেদ মুন্সি। পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে জম্মু কাশ্মীর এলাকায় বেশ কয়েক বছর জঙ্গি কার্যকলাপ চালানোর অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। জম্মু কাশ্মীর পুলিশ, এসটিএফ এবং ক্যানিং থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে পাকড়াও করে কাশ্মীরি জঙ্গিকে। আসছি পরবর্তী খবরে। মেট্রো তো হলো, এবার গঙ্গার নিচ দিয়ে যাবে বাস ট্যাক্সি। সলতে পাকানো শুরু। দেশের মধ্যে প্রথম জলের নিচ দিয়ে ছুটছে মেট্রো, তাও আবার কলকাতাতে। কিছুদিন আগেই মহাসমারোহে চালু হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো। তবে এবার শুধু আর মেট্রো নয়, চলবে অন্যান্য যানবাহনও। শুনতে অবাক লাগলেও সেই কাজের সলতে পাকানো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। সোজা কথায়, কলকাতার রাস্তায় যানবাহনের চাপ কমাতে এবার গঙ্গাকে নিয়ে বিকল্প পথ খোঁজা হচ্ছে। বিশালাকার টানেল তৈরি করতে চাইছে সরকার। সূত্রের খবর, এই কাজের জন্য ইতিমধ্যেই রাজ্যের পরিবহন দপ্তর, কলকাতা পৌরসভা, কলকাতা পুলিশের সহযোগিতা চাইছে কেন্দ্র। কথা বলা হয়েছে পুরমন্ত্রীর সঙ্গে। সূত্রের খবর, সালকিয়া থেকে কলকাতা বন্দর পর্যন্ত হবে এই সুড়ঙ্গ পথ, যেখান দিয়ে মূলত ভারী পণ্যবাহী গাড়িগুলোকে পার করানো হবে বলে মনে করা হচ্ছে। কিভাবে, কোন প্রক্রিয়ায়, কোন ছকে তৈরি হবে এই টানেল, তার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে খবর। চলছে পরীক্ষা নিরীক্ষা। সূত্রের খবর, 2030 সালের মধ্যেই কাজ শেষের লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে। অর্থাৎ সংশ্লিষ্ট সময়ের মধ্যেই যদি কাজ শেষ হয়ে যায়, তাহলে আর মাত্র বছর পাঁচেকের মধ্যেই হাওড়া ও কলকাতার বড় অংশে ট্রাফিকের চাপ কমানো যাবে বলে মনে করা হচ্ছে। সাঁতরাগাছি হুগলি ব্রিজ হয়ে ট্রাফিকের চাপ সামলাতে কলকাতা ঢুকতে যেখানে এক দৌড়ে 1.5 ঘন্টার বেশি সময় লেগে যেত, তা এবার কমে 15 থেকে 20 মিনিটে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে। চাপ কমবে দিল্লি রোড থেকে শুরু করে ডানকুনি কলকাতাগামী রাস্তাতেও। ওয়াকিবহাল মহলের ধারণা, বড় পণ্যবাহী গাড়িগুলিকে টানেলে পাঠিয়ে দেওয়া হলে সেক্ষেত্রে খিদিরপুর, ধর্মতলা সংলগ্ন এলাকায় সাধারণত ট্রাফিকের চাপ এখন থেকে কার্যত অর্ধেক হয়ে যেতে পারে। গতি বাড়বে গাড়ির। ইতিমধ্যেই এই কাজের জন্য 8,000 কোটি টাকা বরাদ্দ হতে পারে বলে খবর। 15 কিলোমিটার দীর্ঘ গোটা রাস্তার কাজ চলবে শ্যামপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের তরফে। প্রসঙ্গত, কিছুদিন আগেই বাণিজ্যনগরী মুম্বাইতে সমুদ্রের তলায় তৈরি হয়েছে এই ধরনের টানেল। চলতি বছরেই যার দরজা খুলছে জনসাধারণের জন্য। আসছি পরবর্তী খবরে। পকেটে 26 কোটি। কাজ শুরু হওয়ার পরেও কেন বন্ধ নিউ মার্কেট সংস্কারের কাজ? কলকাতা পৌরসভার পরিকল্পনার অভাব নাকি সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে টানাপোড়েন? নিউ মার্কেটের সংস্কার বন্ধ হতেই উঠেছে একগুচ্ছ প্রশ্ন। ঐতিহ্যশালী নিউ মার্কেটের বিভিন্ন অংশ ক্রমশ ভগ্নপ্রায় হয়ে পড়েছে। দিকে দিকে খসে পড়ছে চাঙর। ব্যবসায়ী থেকে ক্রেতা প্রত্যেকেই মার্কেটের অবস্থা দেখে আতঙ্কিত। এদিকে নিউ মার্কেটের পুরনো অংশে 510 দোকানদার, নতুন অংশে 499 জন দোকানদার। কলকাতা পুরসভার অধীনে থাকা এই ঐতিহ্যশালী নিউ মার্কেট সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। যাদবপুর কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ সোম গোটা বিষয়টির দায়িত্বে রয়েছেন। নিউ মার্কেটের সংস্কার নিয়ে ইতিমধ্যে রিপোর্ট জমা করেছেন তিনি। কোন রাস্তা সংস্কারের কাজ হতে পারে তাই বিস্তারিতভাবে তুলে ধরছেন তিনি। ভূমিকম্পের হাত থেকে নিউ মার্কেটকে বাঁচানোর জন্য গোটা মার্কেটের চারপাশে ভূমিকম্প প্রতিরোধী ব্যান্ড বসাতে হবে। এছাড়াও একাধিক কাঠামোগত সংস্কার করতে হবে বলে উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। নিউ মার্কেটে পুরনো ভিতের পাশাপাশি টাইবিম এবং সিসমিক ওয়াল নির্মাণ করে ভূমিকম্পের যতটা সম্ভব ক্ষতি এড়ানো যায় সেই পরিকল্পনাও করা হয়েছে। কিন্তু এই কাজ করতে গেলে বেশ কিছু দোকানদারকে অন্যত্র পাঠাতে হবে। এখানেই তৈরি হয়েছে জটিলতা। বাম আমলে কলেজ স্ট্রিট মার্কেটের ব্যবসায়ীদের স্থানান্তর করার জন্য বর্ণপরিচয় মার্কেট নামে একটি বড় নির্মাণ তৈরি হয়, কিন্তু আজ পর্যন্ত সেখানে ব্যবসায়ীরা স্থান পাননি বলে অভিযোগ। এমনকি এই বর্ণপরিচয় মার্কেট নিয়ে প্রচুর মামলা হয়েছে। ব্যবসায়ীরা এখন নিজেদের জায়গা হারিয়ে রীতিমতো চাপে পড়েছেন। সেই ভয় তারা করছে নিউ মার্কেটকেও। ব্যবসায়ীদের দাবি, মার্কেটের অবস্থা খারাপ ঠিকই, কিন্তু যে দোকানদারকে সেখান থেকে তোলা হবে সেখানেই তাদেরকে বসাতে পারবে পুরসভা।
তার কোনো নিশ্চয়তা নেই। ফলে রুটি রোজগার হারাতে হবে, এই আতঙ্কে দোকানদাররা সরতে নারাজ। এদিকে কলকাতা পৌরসভার সূত্রে জানা গিয়েছে, এই ধরনের যে কোনো কাজ পরিকল্পনার মধ্যে থাকতে পারে। তা নিয়ে আদেও এসএস হক মার্কেট অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে বসে জানাননি পুর কর্তৃপক্ষ। এমনকি বিস্তারিত যে প্রকল্প রিপোর্ট আর ডিপিআর রয়েছে তাতেও বিষয়টি উল্লেখ করা হয়নি, যে কারণে মাঝপথে শুধুমাত্র ভেঙে পড়া অংশগুলিতে ক্যাম্প বসিয়েই কাজ করা বন্ধ করে দিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা। বিষয়টি নিয়ে বারবার বৈঠক হলেও এর কোনো সমাধান সূত্র হয়নি। পুরসভার বাজার বিভাগের মধ্যে রয়েছে এই সংস্কারের কাজ নিয়ে মতানৈক্য, কিন্তু তাহলে পুরসভা এইভাবে পরিকল্পনাহীনভাবে সংস্কারের কাজে কেন নামলো তা নিয়েই উঠছে প্রশ্ন। আসছে পরবর্তী খবরে, সাগরে নিম্নচাপ, দার্জিলিংয়ে বরফ, বড়দিনে কি জাঁকিয়ে ঠান্ডা পড়বে, থাকছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। পৌষের মাঝামাঝি সময়েও শীতের সেই পুরনো আমেজ যেন হারিয়ে গিয়েছে। বড়দিনের আগে দক্ষিণবঙ্গের আকাশে বৃষ্টি আর উত্তরে তুষারপাতের সম্ভাবনা মিলিয়ে শীতের ছোঁয়া থাকলেও জাঁকিয়ে শীতের দেখা মেলা কঠিন। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ এবং উত্তর পশ্চিম ভারতের সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছিল। শুক্রবার রাত থেকেই কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে বৃষ্টি শুরু হয়, যা শনিবারেও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে চলতে থাকে। শনিবার কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় 4 ডিগ্রি বেড়ে গিয়েছিল। রবিবার আবার কিছুটা হলেও স্বাভাবিকের তুলনায় এখন বেশ উষ্ণ। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.3 ডিগ্রি বেশি। রবিবার থেকে দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে শুকনো আবহাওয়া বিরাজ করবে, তবে তাপমাত্রা নিয়ে ওঠানামা চলতেই থাকবে। প্রথমে 2 থেকে 3 ডিগ্রি পারদ নামতে পারে, কিন্তু তার পরের দুদিনে আবার তা বাড়বে। বড়দিনেও তাই জাঁকিয়ে শীতের আশা করা যাচ্ছে না। উত্তরবঙ্গের দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা কমে 50 থেকে 199 মিটারে নেমে আসার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ করা হয়েছে। বিশেষ করে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের গভীর মাছ ধরতে যাওয়ার রবিবার পর্যন্ত নিষিদ্ধ। তবে নিম্নচাপ ক্রমশ শক্তি হারিয়ে পূর্ব ও উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।